আচ্ছা দেখো, আজকে আমরা পড়বো বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে এটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে ব্যাংক আসলে কিভাবে কাজ করে। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ঋণ সৃজন প্রক্রিয়াটা তোমাদের আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে একটু দেখো, বাণিজ্যিক ব্যাংকটা আসলে সেতু বা ব্রিজ হিসেবে কাজ করে কাদের মধ্যে? সঞ্চয়কারী আর বিনিয়োগকারীদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে সঞ্চয়কারীর লাভটা কি আর বিনিয়োগকারীর লাভটাই কি ব্যাংকের মাধ্যমে, সেটা একটু বোঝো। হ্যাঁ, এখন সঞ্চয়কারী ব্যাংকে টাকা রাখে নিরাপত্তার জন্য, আবার ভবিষ্যতে টাকা থেকে টাকা তৈরি করার জন্য। হ্যাঁ, সে এখন 100 টাকা রাখলো ব্যাংকে, ধরো 5% ইন্টারেস্টে 1 বছরে, তাহলে 1 বছর পর সে ফেরত পাবে 105 টাকা। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে তার লাভ, টাকাটা নিরাপদে থাকলো, প্লাস সে একটা অতিরিক্ত আয় সৃষ্টি করতে পারলো বা অতিরিক্ত আয় হলো তার। হ্যাঁ, তাহলে এই টাকাটা কি ব্যাংক নিয়ে ফেলে রাখবে? ব্যাংক নিয়ে ফেলে রাখে না। হ্যাঁ, ব্যাংক কি করে, এই যে টাকাটা পাচ্ছে সঞ্চয়কারীদের কাছ থেকে আমানত হিসেবে, এই টাকাটা ব্যাংক আবার বিনিয়োগকারীকে ঋণ দেয়। হ্যাঁ, বিনিয়োগকারীকে ঋণ যখন দেয় সে তখন বেশি ইন্টারেস্ট রেট সেট করে, অর্থাৎ এখানে যে 5% ইন্টারেস্টে নিচ্ছিল, যখন বিনিয়োগকারীকে সে ঋণ দিবে সে তখন 10% ইন্টারেস্টে ঋণটা দিবে। বিনিয়োগকারী এই ঋণ দিয়ে ব্যবসা স্টার্ট করবে, তারপর মুনাফা হবে, মুনাফা থেকে সে ব্যাংকে এই টাকাটা পরিশোধ করবে। এই যে দেখো ইন্টারেস্টের পার্থক্য। হ্যাঁ, একদল দিচ্ছে 5% ইন্টারেস্ট বাণিজ্যিক ব্যাংকে, আবার বাণিজ্যিক ব্যাংকে বিনিয়োগকারীরা ফেরত দিচ্ছে 10% ইন্টারেস্ট। এই যে মাঝখানের যে ব্যবধান 5% আর 10%-এর ব্যবধানটা কত? 5%। ধরো 100 টাকায় সঞ্চয়কারী কে দিতে হবে 1 বছর পর 105 টাকা, আর 100 টাকায় বাণিজ্যিক ব্যাংক 1 বছর পাবে, 1 বছর পরে বিনিয়োগকারীদের থেকে পাবে 110 টাকা। অর্থাৎ 110 টাকা সে পাবে, তাকে ফেরত দিতে হবে 105 টাকা। এই যে মাঝখানে 5 টাকা তার লাভ, এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মোটিভেশন। সে কেন রান করবে, সে কেন চলবে, এটাই হচ্ছে তার মোটিভেশন। অর্থাৎ সঞ্চয়কারী আর বিনিয়োগকারীর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে সে মুনাফা অর্জন করে। আচ্ছা দেখো, এখানে আমরা একটা কনসেপ্ট আগে পড়ি। হ্যাঁ, একটা হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং আর 100% রিজার্ভ ব্যাংকিং। আগে একটু দেখো রিজার্ভটা কি। হ্যাঁ, ব্যাংকের কাছে যে টাকাটা আসছে, সঞ্চয়কারী ব্যাংকে টাকাটা জমা রাখছে, এটাই হচ্ছে যতক্ষণ পর্যন্ত ব্যাংক সেই টাকাটা লোন দিচ্ছে না, অর্থাৎ জাস্ট ব্যাংকে টাকাটা আসছে আমানত হিসেবে, ব্যাংক ওই টাকাটা কোনো লোন দিচ্ছে না, এটাই হচ্ছে ব্যাংকের রিজার্ভ। হ্যাঁ, এই রিজার্ভ থেকে পরে ব্যাংক লোন দিবে। হ্যাঁ, এখন দেখো 100% রিজার্ভ ব্যাংকিংটা কি, অর্থাৎ যে টাকাটা আসবে ব্যাংক ওই টাকাটা জমা রেখে দিবে, কোনো লোন ক্রিয়েট করবে না। এটার মানে হচ্ছে ব্যাংক শুধুমাত্র টাকাটা জমা রাখার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, কোনো লোন দিচ্ছে না, ব্যাংকেরও কোনো লাভ হচ্ছে না, আবার মানি সাপ্লাই বা অর্থ সরবরাহ বাড়ছে না। হ্যাঁ, এখানে একটু দেখো ব্যালেন্স শিটটা, অ্যাসেটস ব্যালেন্স শিটটা এভাবে তৈরি হয়, যারা অ্যাকাউন্টিং পড়ে তারা ভালো বলতে পারবে বা বুঝবে। অ্যাসেটস এক পাশে, লায়াবিলিটিস এক পাশে। হ্যাঁ, পাওনা আর একটা হচ্ছে দেনা। এই যে 1,000 টাকা মানে একটা অর্থনীতির কথা চিন্তা করো যেখানে শুধু 1,000 টাকাই আছে, এই 1,000 টাকা রিজার্ভ হিসেবে আছে। এই 1,000 টাকা ব্যাংকের কাছে জমা আছে, এখান থেকে ব্যাংক কোনো লোন ক্রিয়েট করছে না, তার মানে তার ডিপোজিট বা আমানত, লায়াবিলিটিস, এই 1,000 টাকাই তাকে সঞ্চয়কারীকে ফেরত দিয়ে দিতে হচ্ছে। এই ক্ষেত্রে ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে কোনো অর্থ তৈরি হচ্ছে না বা অর্থ তৈরি, ঋণ সৃজনের কোনো ঘটনা ঘটছে না। এটাকে বলা হয় 100% রিজার্ভ ব্যাংকিং, অর্থাৎ যে টাকাটা আসবে ব্যাংকে সেই টাকাটাই তারা রিজার্ভে রেখে দিবে, কোনো লোন দিবে না, কোনো অতিরিক্ত অর্থ তৈরি হবে না অর্থনীতিতে। এখানে দেখো, এখন আসে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর কনসেপ্ট। বিষয়টা কিরকম, অর্থাৎ যে রিজার্ভটা আসছে বা যে আমানতটা বা সঞ্চয়কারী যে টাকাটা ব্যাংকে জমা দিচ্ছে, ব্যাংক তার একটা নির্দিষ্ট অংশ নিজেদের কাছে রাখে বা সে রাখতে বাধ্য। হ্যাঁ, এরপরে বাকি টাকাটা সে লোন হিসেবে দিয়ে দিচ্ছে।
আমি আবার বলি, দেখো ব্যাংকে যে টাকাটা আসছে তার একটা নির্দিষ্ট অংশ, হ্যাঁ, ফ্র্যাকশনাল রিজার্ভ, মানে ফ্র্যাকশনাল মানে একটা অংশ, রিজার্ভের একটা অংশ, রিজার্ভের একটা অংশ ব্যাংক নিজেদের কাছে রেখে দিবে, হ্যাঁ, যাতে কেউ টাকা চাইতে আসলে সাথে সাথে টাকাটা দিয়ে দিতে পারে, হ্যাঁ। বাকি অংশটা সে জমা না রেখে ওই যে বিনিয়োগের কনসেপ্টটা, বিনিয়োগকারীকে লোন হিসেবে দিয়ে দিবে। এতে করে কি হয়, ব্যাংকের ওই যে মুনাফা অর্জনের সম্ভাবনাটা সৃষ্টি হয়। আবার অর্থনীতিতে কি হয়, অর্থনীতিতে মোট অর্থ সরবরাহের পরিমাণটা বাড়ে। এই কনসেপ্ট থেকে আসলে বলা হয় ব্যাংকস ক্রিয়েট মানি, মানে ব্যাংক কিভাবে অর্থনীতিতে অর্থের পরিমাণটা বাড়িয়ে দেয়, হ্যাঁ। একটু আগে আমরা যেটা দেখলাম 1000 টাকা, এই যে এই এক্সাম্পলে দেখো 1000 টাকা কিন্তু 1000 টাকাই থাকছে, অর্থনীতিতে কোনো অর্থের পরিমাণ বাড়ছে না, অর্থ সরবরাহের পরিমাণ বাড়ছে না, এই 1000 টাকা 1000 টাকার কাজই করছে। কিন্তু এখন তোমরা দেখবে এই কেসটা আর নাই, হ্যাঁ। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে ধরে নিলাম এই অর্থনীতিতে 1000 টাকাই আছে, আরেও ধরে নিলাম যে এই 1000 টাকার বা 100 টাকার 20% সে রিজার্ভে রাখবে, জমা রেখে দিবে ব্যাংক নিজেদের কাছে, হ্যাঁ। এই পার্সেন্টেজটা সেট করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলে দিবে যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কত টাকা রিজার্ভে রেখে দিতে হবে, হ্যাঁ। এই 20% রাখার পর বাকি টাকাটা সে বিনিয়োগকারীকে ঋণ দিবে, হ্যাঁ। বিনিয়োগকারীকে ঋণ দিয়ে সে আবার টাকাটা ফেরত নিবে একটা অতিরিক্ত ইন্টারেস্টে, এটাই তার মুনাফা হিসেবে থাকবে। এখন একটু ক্যালকুলেশনটা দেখো, অ্যাসেটস। আর অতিরিক্ত মুনাফা মানে যদি সে বিনিয়োগকারীকে 5 টাকা দেয়, তারপর বিনিয়োগকারীর কাছ থেকে সে পরবর্তীতে 10 টাকা চাবে, হ্যাঁ হ্যাঁ এরকম? হ্যাঁ, এরকম। আচ্ছা দেখো, এখন 1000 টাকাটা, 1000 টাকার 20% সে রিজার্ভে রাখবে, 20% হলো 200 টাকা, বাকি 800 টাকা সে লোন হিসেবে আরেকজন ব্যক্তির কাছে বা বিনিয়োগকারীর কাছে দিয়ে দিবে। তাহলে এখন দেখো কত টাকা সৃষ্টি হলো আসলে ব্যাংকে। ওই লোকটা, যে লোকটা সঞ্চয়কারী, তার ছিল কত, 1000 টাকা, তার কাছে তার হলো 1000 টাকা, আবার এখন আরেকজনকে লোন হিসেবে দেওয়া হলো 800 টাকা। তাহলে অর্থনীতিতে এখন মোট কত টাকা আছে একটু বলো তো একজন? 1800। 1800 টাকা, গুড। অর্থাৎ যে সঞ্চয়কারী তার 1000 টাকা, আবার যে বিনিয়োগকারী লোন হিসেবে নিল সে, তার হাতে আছে 800 টাকা। এই যে 1000 টাকাটা এখন 1800 টাকার ভ্যালু ক্রিয়েট করছে। এখন যাকে 800 টাকা লোন দেওয়া হলো সে কি করলো, সেই টাকাটা ধরো আরেকটা ব্যাংকে গিয়ে রাখলো। এটা জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য কি হচ্ছে, সেই 800 টাকা যখন সে আরেকটা ব্যাংকে গিয়ে রাখলো, তাহলে ওই ব্যাংকটা কি করবে, ওই ব্যাংকটা ওই 800 টাকার 20% টাকা রিজার্ভে রেখে দিবে। 800 টাকার 20% হলো 160 টাকা। তাহলে বাকি টাকাটা, বাকি 640 টাকা সে লোন হিসেবে আরেকজন বিনিয়োগকারীকে দিয়ে দিবে। তাহলে এখন কত টাকা সৃষ্টি হলো, 1800 আর 640 টাকা, মানে এই 640 টাকা আরেকজন বিনিয়োগকারীর কাছে যাবে। আগে অর্থনীতিতে ছিল 1800 টাকা, এখন 640 টাকা। ওই 1000 টাকা থেকে এখন 2440 টাকার ভ্যালু ক্রিয়েট হচ্ছে। আর একটু এগিয়ে যাও, হ্যাঁ, এই 640 টাকা যাকে দেওয়া হলো সে থার্ড ব্যাংকে, মানে আরো একটা ব্যাংকে গেল। ওই ব্যাংকটা কি করবে, ওই ব্যাংকটা একইভাবে 640 টাকার 20% রিজার্ভে রেখে দিবে, 128 টাকা। বাকি 512 টাকা, 640 থেকে 128 গেলে 512 থেকে 512 টাকা সে লোন হিসেবে দিয়ে দিবে। তাহলে এই যে 512 টাকা আরেকজনের হাতে গেল, এখন এই 500 মানে 2440 সঙ্গে আরো 512 টাকা, অর্থাৎ প্রায় 2900 টাকার ভ্যালু অর্থনীতিতে ক্রিয়েট হলো। মানে টাকা কিভাবে সৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো, জাস্ট ঋণ দিচ্ছে, এই যে ঋণ সৃজন মানে ঋণ দেওয়ার মাধ্যমে অর্থের সরবরাহটা বেড়ে যাচ্ছে। শুরুতে যেটা ছিল 1000 টাকা, এই পর্যন্ত এসে আমরা পেলাম এটা হয়ে গেল প্রায় 3000 টাকা বা 2900 টাকার মতো। তাহলে দেখো এই প্রসেসটা যখন চলতে থাকবে, আমরা এখন একটা ইকুয়েশনের মাধ্যমে চেষ্টা করব আসলে ওই 1000 টাকা থেকে কত টাকা ভ্যালু অর্থনীতিতে ক্রিয়েট হচ্ছে। এই ক্যালকুলেশন করতে করতে তোমরা 1 টাকা পর্যন্ত মানে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে, হ্যাঁ।
তখন যে রেজাল্টটা আসবে আমরা জাস্ট একটা ইকুয়েশনে পুট করে ওই রেজাল্টটাই বের করার চেষ্টা করব। হ্যাঁ, জাস্ট ওই 1000 টাকা থেকে আসলে এখন পর্যন্ত আমরা দেখলাম 2940 টাকা, এরপরে বেড়ে আরো 400 টাকা, 3300, 3700, 4000, এভাবে বেড়ে বেড়ে আসলে শেষ পর্যন্ত আমরা গিয়ে কত টাকা আসলে অর্থ সরবরাহ কাজ করছে বা অর্থ সরবরাহ কতটুকু বাড়ছে এটা আমরা একটু একটা ইকুয়েশনের মাধ্যমে ফাইন্ড আউট করার চেষ্টা করবো। একটু নাম্বারগুলো তোমাদের মনে আছে? প্রথমে ছিল 1000 টাকা, এরপরে হলো 800 টাকা, এরপরে হচ্ছে 640 টাকা, এরপরে হলো 512 টাকা। এই নাম্বারগুলো একটু মাথায় রাখো। এখানে এই ক্যালকুলেশন তো তোমাদের করারই দরকার নেই, আমি জাস্ট এই ইকুয়েশনটা লাস্টে দেখো, এই ইকুয়েশনটা কিভাবে আনলাম এটা একটু এখানে করে দেওয়া আছে, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা বাসায় প্র্যাকটিস করার জন্য বা একটু দেখলে। হ্যাঁ, তাহলে অরিজিনাল ডিপোজিট প্রথমে ছিল 1000 টাকা, এরপরে ফার্স্ট ব্যাংক লোন দিল 1 মাইনাস আর মানে 20% রেখে 80% লোন দিল, এই 0.8 গুণ 1000, 800 টাকাটা অর্থনীতিতে মানে অতিরিক্ত যোগ হলো, মানে এই 1000 যোগ 800 মোট 1800 টাকায় কাজ করছে। এরপরে 1 মাইনাস আর আরো 20% লোন দিল, তখন অর্থনীতিতে আছে 600, আরো 640 টাকা যোগ হলো, এরপরে যোগ হলো 512 টাকা, এভাবে চলতে থাকবে। এখানে দেখো আমরা এই অ্যামাউন্টটা একটু যোগ করে দিলাম, 1000 প্লাস 1 মাইনাস আর গুণ 1000 প্লাস 1 মাইনাস আর ইন্টু 1 মাইনাস আর গুণ 1000, এরপর 1 মাইনাস আরটা বাড়তে থাকবে। হ্যাঁ, প্লাস এভাবে চলতে থাকবে। হ্যাঁ, এখানে এসে আমরা 1000টা কমন নিয়ে নেওয়ার পরে এখানে 1 এই হিসাবটা থাকবে। এরপরে আমরা জাস্ট এই অংশটুকুকে একটা সূত্রে ফেলে দিলাম। তোমরা এটা পড়েছো কিভাবে, 1 প্লাস 1 বাই এক্স, এভাবে সূত্রটা হিসেবে পড়েছো। লাস্টে হিসেবে 1 মাইনাস আর গুণ 1000 এই টার্মটুকু বাদ থাকে। হ্যাঁ, মানে টোটাল হিসেবে আমার তোমাদের মনে রাখতে হবে এই যে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই আর গুণ 1000, আরটা হলো রিজার্ভ রেশিও, যে রিজার্ভটা ব্যাংক রাখতে বাধ্য হচ্ছিল। তাহলে এখানে কনক্লুশনটা কি, প্রতি 1 টাকা 1 বাই আর টাকা রিজার্ভ মানে 1 বাই আর টাকা তৈরি করে, মানে 1 বাই আর টাকার ভ্যালু তৈরি করে। ধরো আমরা করলাম 20%, 20% সমান কত, 0.2, তাহলে 1 বাই 0.2 সমান কত, 5, তাহলে 5 গুণ ভ্যালু ক্রিয়েট করবে। অর্থাৎ 1 বাই আর 20% বলে দিলাম আমরা, 20% থেকে 1 বাই 20% বা 1 বাই 0.2, 20% সমান 0.2, তাহলে এই যে 1 টাকা থেকে 5 টাকার ভ্যালু তৈরি হচ্ছে। আর আমরা ডিপোজিট কত রেখেছিলাম, 1000, তাহলে মোট 5000 টাকার ভ্যালু ক্রিয়েট হচ্ছে। তাহলে এখন তোমাদের যে সূত্রটা মাথায় রাখতে হবে, ঋণ সৃজন প্রক্রিয়া, কত টাকা ঋণ সৃজন হচ্ছে, প্রথম হচ্ছে প্রাথমিক আমানতের পরিমাণ গুণ 1 ডিভাইডেড বাই আর বা প্রয়োজনীয় রিজার্ভ। তাহলে দেখো প্রাথমিক আমানতের পরিমাণ 1000 টাকা, মানে প্রথমে আমরা যে 1000 টাকা পড়েছিলাম, এরপর প্রয়োজনীয় রিজার্ভের পরিমাণ যদি 20% হয়, মানে 20% আমরা টাকা জমা রাখছি, ব্যাংক জমা রাখছিল, তাহলে সৃষ্ট আমানতের পরিমাণ বা সৃষ্ট ঋণের পরিমাণ কত হবে, 1000 গুণ 1 বাই আর 1000 গুণ 20%, 1000 গুণ 1 ডিভাইডেড বাই 0.2, 1000 গুণ 5 সমান 5000 টাকা। এই যে 1 বাই আর এটাকে বলা হয় অর্থগুণক। হ্যাঁ, শুধু এই অর্থগুণকের মান কত এটা জানা থাকলে আমাদের পক্ষে বলা সম্ভব যে অর্থনীতিতে আসলে অর্থ সরবরাহের পরিমাণ কতটুকু বাড়ছে। হ্যাঁ, তাহলে এই প্রবলেমটা একটু দেখো, এটা একটা বোর্ডের কোয়েশ্চেন, এটা যদি সলভ করতে পারো তার মানে এই টপিক থেকে তুমি সব ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবে। হ্যাঁ, একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ 1 লক্ষ টাকা, তাহলে আমাদের প্রাথমিক আমানতের পরিমাণ 1 লক্ষ টাকা দেওয়া আছে, প্রয়োজনীয় রিজার্ভের হার 5%, মানে কি, মানে হলো মানে যে টাকাটা আসবে তার 5% টাকা ব্যাংক রেখে দিতে বাধ্য থাকবে। হ্যাঁ, এরপরে অতিরিক্ত টাকাটা তারা লোন হিসেবে দিয়ে দিবে মানুষের কাছে। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার 15% করেছে। এখন প্রশ্ন হচ্ছে ঋণ সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো, এটা তোমরা ইজিলি করতে পারবে না? জি